তো মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এখন থেকে কিন্তু রাজ্যের প্রত্যেক 18 ঊর্ধ্বে যে বিধবা মহিলারা আছেন তারা কিন্তু মাসিক একটি ভাতা পাবেন এবং তার জন্য কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে বা স্থানীয় পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে বাংলা ফর্ম অর্থাৎ বিধবা ভাতার বাংলা ফর্ম কিভাবে ফিল আপ করবেন, তার সাথে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করতে হবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিও থাকছে। অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো পশ্চিমবঙ্গে 18 বছরের ঊর্ধ্বে যারা বিধবা আছেন বা 18 বছরের ঊর্ধ্বে যারা বিধবা আছেন তারা কিন্তু চাইলেই এখন থেকে ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রেখেছি, যে লিংকে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই যে বাংলা ফর্ম, এই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হবে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং জনকল্যাণ দপ্তর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অক্ষমতা ভাতার জন্য আবেদনপত্র। অর্থাৎ এই ফর্ম থেকে কিন্তু আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো আজকে আমি বিধবা ভাতার জন্য আবেদন করা দেখাচ্ছি। তো প্রথমে যে অপশনটা আছে এখানে দেখুন আবেদনকারিনীর নাম। তো এখানে যেহেতু আবেদনকারী হবে না, ছেলে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদনকারী যে নামটা আছে এখানে আপনারা টিক দেবেন। উপরে একটা টিক দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি এখানে লিখবেন বাংলা অক্ষরে। লেখার পরে এখানে দেখুন স্বামী, তো পিতা হবে না, সেক্ষেত্রে স্বামী হবে। তো স্বামীর উপরে একটি টিক দিয়ে আপনারা এখানে স্বামীর নামটি লিখবেন। লেখার পরে এখানে দেখুন স্বামীর মৃত্যুর তারিখ। তো 3 নম্বর আছে স্বামীর মৃত্যুর তারিখ, অর্থাৎ আপনার স্বামী মানে যে অ্যাপ্লাই করছে তার স্বামীর মৃত্যুর তারিখটা কত, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বামীর ডেথ সার্টিফিকেটটা লাগবে। তো এখানে স্বামীর মৃত্যুর তারিখটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন মৃত্যুর সময় আবেদনকারিনীর বয়স, অর্থাৎ স্বামীর মৃত্যুর সময় তার স্ত্রীর বয়স কত ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে এই জায়গাটা গ, যে নাম্বারটা 2 এর গ, সেখানে কিন্তু মৃত্যুর সময় আবেদনকারিনীর বয়স অর্থাৎ তার স্বামীর মৃত্যুর সময় তার বয়স কত ছিল, অর্থাৎ আবেদনকারী স্ত্রীর বয়স কত ছিল সেটা কিন্তু লিখতে হবে, বয়স, শুধুমাত্র বয়সটা। তারপর এখানে দেখুন 3 নম্বরে কি আছে, জাতি সম্প্রদায়, তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু। তো আপনারা কোন জাতির অন্তর্ভুক্ত সেই জাতি কিন্তু এখানে লিখতে হবে। তপশিলি হলে তপশিলি লিখবেন, উপজাতি হলে উপজাতি লিখবেন, সংখ্যালঘু হলে সংখ্যালঘু লিখবেন। লেখার পর এখানে 4 নম্বরে আছে আবেদনকারী বা আবেদনকারিনীর বর্তমান ঠিকানা পিনকোড সহ। তো এখানে কিন্তু আপনাদের ফুল যে অ্যাড্রেসটা, সেই ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু এখানে লিখতে হবে। এক কথায় আপনার এলাকার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। তো তারপর আমরা কি আছে দেখে নেব। তো এখানে দেখুন নিকটবর্তী পরিচিত স্থান, অর্থাৎ যে স্থানটি এক ডাকে সবাই চেনে, যাকে বলে ল্যান্ডমার্ক, তো সেই জায়গার নাম কিন্তু দিতে হবে। এই আশেপাশে মন্দির থাকতে পারে বা কোনো স্কুল থাকতে পারে বা কোনো লজ থাকতে পারে, সেই নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন 6 নম্বরে কি আছে, দরখাস্ত করার সময় বয়স, অর্থাৎ আজকে যে আপনি দরখাস্ত করছেন এই ভাতার জন্য, আজকের দিনে আপনার বয়স কত হতে পারে, 19 বা 20 বা 25 বা 35 বা 40 এরকম হতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র বয়সটা কত আছে আজকের দিনে সেই বয়সটা আপনি লিখবেন। লেখার পর 6 এর গ নম্বরে কি আছে, বয়সের প্রমাণ হিসাবে যে দলিল দাখিল করবেন তার বিবরণ, অর্থাৎ বয়সে কিন্তু একটা প্রুফ লাগবে, বয়সে একটা সার্টিফিকেট লাগবে, সেজন্য কিন্তু আপনার। তো এখানে সার্টিফিকেটের জন্য কি কি বয়সের প্রমাণ হিসেবে কি কি দিতে পারবেন আপনি একবার বলে দিই। এখানে আছে বার্থ সার্টিফিকেট, ঠিকুজি গোষ্ঠী, জন্মপত্রিকা, বিদ্যালয় বা মধ্যশিক্ষা পর্ষদ বা কলেজ প্রভৃতির সার্টিফিকেট, পঞ্চায়েত সভাপতি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, পৌর নিগমের মেয়র, পৌরপিতা অথবা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড হলেও কিন্তু চলবে। তো এখানে আপনি লিখে দেবেন যে আপনি কোন ডকুমেন্ট দিতে চাইছেন। তো এখানে যদি আপনি সার্টিফিকেট দেন, বার্থ সার্টিফিকেট, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লিখবেন, সেক্ষেত্রে ঠিকুজি গোষ্ঠী লিখবেন। যদি আপনি কলেজ বা স্কুলে কোনো সার্টিফিকেট দেন, সেক্ষেত্রে কলেজ বা স্কুলের সার্টিফিকেটের নাম লিখবেন। লেখার পর 7 নম্বরে কি আছে, বর্তমান পেশা ও আয়। তো যে অ্যাপ্লাই করছে বা যে আবেদন করছে, অর্থাৎ বিধবা পেনশন পাওয়ার জন্য যে আবেদন করছে, তার বর্তমান কাজটা কি আছে এবং সেই কাজ থেকে তার আয় কতটা আছে। তো এখানে ধরুন কোনো একটি মহিলা এখানে হাতের কাজ করে, জরির কাজ করে, সেক্ষেত্রে জরির কাজ লিখবেন। লেখার পর তার মাসিক আয় কত হয় সেই কাজ থেকে, সেই কাজের অ্যামাউন্টটা এখানে লিখবেন। লেখার পর এখানে পূর্বে কোনো পেশা থাকলে তার বিবরণ, ঠিক আছে। তো পূর্বে এর আগে যদি কোনো পেশা থাকতো আপনার, বা আপনি যদি এর আগে কোনো কাজ করতেন, বর্তমানে বেকার আছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সেই পেশাটির নাম লিখতে হবে। লেখার পর শারীরিক অক্ষমতার বিবরণ, যদি আপনি বিধবা হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি প্রতিবন্ধী বা কোন রকম শারীরিক অক্ষমতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জিনিসটা লিখতে হবে। হয়তো
কারোর পা পঙ্গু হয়ে থাকতে পারে, বা কারোর চোখ অন্ধ হতে পারে, বা অন্য কোনো শারীরিক অক্ষম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি এখানে লিখতে হবে। তো লেখার পর নিচে দেখবো আমরা কি আছে 10 নম্বর পয়েন্টে। তো 10 নম্বর পয়েন্টে দেখুন কি আছে, কোনো আয় না থাকলে কিভাবে ভরণ পোষণ খরচ চলে। অর্থাৎ যদি আপনার বর্তমান কোনো আয় না থাকে সেক্ষেত্রে আপনার কিভাবে চলে, 10 নম্বর পয়েন্ট এইটা। তো এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনার ছেলে আপনাকে চালায়, বা আপনার অন্য কোথা থেকে টাকা আসে, বা কেউ আপনাকে টাকা দেয়, সেভাবে এটা লিখে দেবেন এখানে। তো এখানে 10 নম্বর পয়েন্টে কোনো আয় না থাকলে কিভাবে ভরণ পোষণ খরচা চলে সেই বিষয় কিন্তু লিখতে হবে। লেখার পর নিজের বাড়ি আছে কিনা, থাকলে তো 11 নম্বরে কি আছে, নিজের বাড়ি আছে কিনা, না থাকলে বাড়ি ভাড়ার পরিমাণ কত। তো যদি আপনার নিজের বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন নিজের বাড়ি আছে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে যদি আপনি ভাড়া বাড়ি থাকেন সেক্ষেত্রে বাড়ি ভাড়ার অ্যামাউন্ট কত, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে লিখতে হবে। তো লেখার পর আমরা তারপরে যে অপশনগুলো আছে সেটাই যাব। তো এখানে নিচে দেখুন এখানে কি আছে, কোন ইউনিয়ন রেট বা অঞ্চল পঞ্চায়েতের ট্যাক্স, মিউনিসিপ্যালিটি ট্যাক্স ধার্য থাকলে তার পরিমাণ। অর্থাৎ যদি আপনি কোন রকম ট্যাক্স দেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেক্ষেত্রে কিন্তু এখানে কোন ট্যাক্স দেন আপনি, তার পরিমাণ কত সেটা লিখতে হবে। যদি আপনি পঞ্চায়েতের ট্যাক্স দেন সেক্ষেত্রে লিখবেন পঞ্চায়েতের ট্যাক্স এবং তার ট্যাক্সের পরিমাণ কত সেটা লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে দেখুন পশ্চিমবঙ্গে বসবাসের কাল। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দলিলের কপি অবশ্যই দিতে হবে। এখানে দেখুন পশ্চিমবঙ্গে বসবাসের কাল কত আছে, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, বা কত সাল থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তার একটি সাল লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখন 13 নম্বরে কি আছে, রেশন কার্ড ও ভোটার আইডি কার্ডের নাম্বার প্রতিলিপি। তো এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার সাথে রেশন কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের নাম্বার সাথে ভোটার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা যদি রেশন কার্ড দেন সেক্ষেত্রে রেশন কার্ডের নাম্বার লিখবেন। লেখার পর এখানে যদি আপনি চান যে রেশন কার্ড নেই সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেবেন, সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেবেন। অর্থাৎ যদি আপনি রেশন কার্ডের কপি দেন সেক্ষেত্রে রেশন কার্ডের নাম্বারটা লিখবেন, যদি ভোটার কার্ডের জেরক্স দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন এখানে। লেখার পর 14 নম্বরে কি আছে, আবেদনকারী বা আবেদনকারিণী পরিবারের অন্যান্য সদস্যের পূর্ণ বিবরণ। তো এখানে আবেদনকারিণীর হবে, তো আবেদনকারিণী পরিবারের অন্যান্য সদস্যের পূর্ণ বিবরণ, সেখানে আপনার যদি কোনো ছেলে থেকে থাকে বা কোনো মেয়ে থেকে থাকে সেক্ষেত্রে তার বিবরণ পুরোটা দেবেন, তার নাম, তার বয়স সেটা দেবেন, তার বয়স কত আছে, তার নাম কি আছে এবং তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেটা পুরোটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবং লাস্ট এবার তার পরের অপশনে যাব, সেই পরের অপশনে কি আছে আমরা দেখে নেব। তো এখানে দেখুন এখানে কি দিতে হবে আপনাকে, রিলেটিভ নেম। তো যে আবেদন করছে, ধরুন আপনি কোনো একটি বিধবা মহিলা আবেদন করছেন, তার একটি মেয়ে আছে বা তার একটি ছেলে আছে, সেক্ষেত্রে এখানে যদি তার ধরুন একটা ছেলে একটা মেয়ে, সেক্ষেত্রে প্রথমে এখানে ছেলের নামটা দিবেন, দেওয়ার পর ছেলের বয়স কত সেটা লিখবেন, পেশা ও মাসিক আয় অর্থাৎ ছেলের পেশা ও মাসিক আয় কত আছে সেটা লিখবেন, ঠিকানা কি আছে ছেলের সেই ঠিকানা লিখবেন। লেখার পর আপনার সাথে তার সম্পর্ক কি সেই সম্পর্কটা লিখবেন, ঠিক আছে। তো যদি আপনার মেয়ে থাকে সেক্ষেত্রে এখানে মেয়ের নামটা লিখবেন, লেখার পর মেয়ের বয়স কত আছে সেই বয়সটা লিখবেন। লেখার পর মেয়ের কোনো যদি কোনো পেশা থাকে বা কোনো মাসিক আয় থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে না করে দেবেন। তারপর ঠিকানা, যদি কোনো বিবাহিত কারণে কোনো ঠিকানা চেঞ্জ হয় সেক্ষেত্রে ঠিকানাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সম্পর্ক, আপনার সাথে তার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। তো এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে আসবো, তো নিচের দিকে আমরা দেখবো কিছু আছে কিনা। তো এখানে দেখুন নিচের দিকে 15 নম্বরে কি আছে, ইতিপূর্বে এ ধরনের ভাতার জন্য আবেদন করা হয়েছে কিনা, তাহলে কোথায় দাখিল করা হয়েছে এবং তার তারিখ কত। অর্থাৎ আপনি যে এখন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, এর আগে যদি আপনি অন্য কোথাও কোনো কারণে অ্যাপ্লাই করে থাকেন, কোন কারণের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কিসের জন্য অ্যাপ্লাই করেছেন তা কিন্তু লিখতে হবে। যদি আপনি কোনো কারণে অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে না করে দেবেন, আর যদি কোনো আপনি সংস্থায় অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এখানে সংস্থার নাম বা কোন প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেই প্রজেক্টের নাম লিখবেন এবং কত তারিখে আপনি জমা করেছেন সেই ডেটটাও কিন্তু এখানে দিতে হবে। তো এবার আসে 16 নম্বর। তো 16 নম্বরে কি আছে, 16 নম্বরে কি আছে, ভাতা মঞ্জুর হলে কোন ঠিকানাটা পেতে চান। অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু আপনার ডাইরেক্টলি আপনার বাই পোস্টের মাধ্যমে কিন্তু টাকা আসবে। সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে ভাতা মঞ্জুর হলে কোন ঠিকানাটা পেতে চান, অর্থাৎ ভাতার টাকা আপনি কোন ঠিকানায় পেতে চান। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনার স্থানীয় যে আপনি বর্তমান যেখানে বসবাস করেন সেই ঠিকানাটা পুরোটা লিখে দেবেন। এখানে লিখে দিয়ে পিনকোড কত আছে, মোবাইল নাম্বার কত আছে, বা আপনার স্থানীয় অ্যাড্রেস ফুল লিখবেন। ফুল লেখার পর এখানে আপনার ডাকঘর কোথায় আছে বা পোস্ট অফিস কোথায় আছে সম্পূর্ণ এখানে ঠিকানা কিন্তু লিখতে হবে। লেখার পর এখানে দেখুন কি আছে তারপরে, তো এরপরে কি লেখা আছে, আমি অঙ্গীকার করছি যে উপরিক্ত তথ্য দিয়ে সত্য, অর্থাৎ ওপরে যে বিবরণ দিলেন সেটা সত্য। সেই জন্য কিন্তু যে আবেদন করছে তার কিন্তু টিপসই বা সই সিগনেচার এখানে করতে হবে। করার পর
শনাক্তকারী স্বাক্ষর, অর্থাৎ যে জমা নেবে তার স্বাক্ষর, তার ঠিকানা, তার কোন পদ আছে, অর্থাৎ কার কাছে আপনি জমা দিচ্ছেন, সে কিন্তু এখানে সই করবে যে এই জায়গাটুকুতে কিন্তু এটা অফিসিয়ালি ইউজ হবে। সেক্ষেত্রে কিন্তু যে শনাক্ত করবে তার স্বাক্ষর দেবে, এখানে তার ঠিকানা এখানে দেবে, সে কোন পদে আছে সেই পদটা দেবে এবং তার একটি স্ট্যাম্প কিন্তু এখানে বসিয়ে দেবে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এর পাশে দেখবো কি লেখা আছে। এখানে দেখুন, এখানে তদন্তকারী আধিকারিকের স্বাক্ষর। তো এখানে আপনার কিছু করার নেই। তো এই হলো পুরো ফর্ম। এই ফর্মটা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এটা বলে রাখি যে এটা কোথায় জমা করবেন। তো এটা ফর্ম ফিল আপ করে আপনার স্থানীয় বিডিও অফিসে বা স্থানীয় পঞ্চায়েত অফিসে কিন্তু জমা দিতে হবে। এখানে আপনার ডকুমেন্ট কি কি লাগবে তার উপর বলে দিই। ডকুমেন্ট যে অ্যাপ্লাই করছে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স, সঙ্গে তার ইনকাম যদি কিছু থাকে সেই ইনকাম প্রুফ দিতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট দিতে হবে, এবং জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবে। থাকার পর স্বামীর যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটের জেরক্স কিন্তু অবশ্যই লাগবে। তো এই সব ডকুমেন্ট নিয়ে এবং এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা স্থানীয় বিডিও অফিসে এবং পঞ্চায়েত অফিসে জমা দিলে পরে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনাদের ভাতার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে বিধবা ভাতার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।